দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, বিভিন্ন ঘটনার নেপথ্যের নানা বিষয় নিয়ে আমরা এই আলোচনায় তুলে আনার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল 24কে ধন্যবাদ এবং যারা শ্রোতা দর্শক যারা আছেন তাদের নিশ্চয়ই। সকলের প্রতি সালাম। এই আপনি দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি আসলে, কিন্তু তার আগে এই গত 15 বছর ধরে আসলে সিডিআইকে নিয়ে নানা ধরনের মানুষের, এই নগরবাসীর নানা হতাশা, নানা অভিযোগ, নানা অসন্তোষ, নানা কিছু ছিল। আপনি এসে আসলে যা পেয়েছেন, আসলে কেমন চলছে সিডিএ? জি, আমি সিডিএতে যোগদান করেছি প্রায় 3.5 মাস। গত 15 বছর বলেন বা যে সময়টুকুই বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের যেরকম একটি অবস্থা, সিডিও তার থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয়। সিডিও সম্পর্কে আমার যে অভিজ্ঞতা হয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে আমার জন্য মূল যে কাজ, সেটা হচ্ছে সিডিএর ভিতরে শৃঙ্খলা বিধান করা, সিডিএর ভিতরে একটা জবাবদিহিতা সৃষ্টি করা, সিডিএর মধ্যে একটা স্বচ্ছতা সৃষ্টি করা, সিডিএর কর্মকর্তা কর্মচারী এবং আমি চেয়ারম্যান সহ সকলকে জনগণের কাছে স্বচ্ছ করে তোলা এবং সিডিএর সেবামূলক কর্মকাণ্ড বাড়ানো এবং একটা টিমওয়ার্ক বিল্ড আপ করা। এবং সিডিএকে আমি পেয়েছি, সিডিএর জনবল, চরম জনবল একটি সংকটের মধ্যে আমি সিডিএ পেয়েছি। সিডিএ বর্তমানে প্রায় 1252 স্কোয়ার কিলোমিটার জায়গা সিডিএর আওতায়, সিটি কর্পোরেশন 115 স্কোয়ার কিলোমিটার, কাজে সিডিএর আওতা অনেক বিশাল উন্নয়নের আওতা। রাজুকের আওতা হচ্ছে 1500 স্কোয়ার কিলোমিটার, মানে সেই হিসেবে ধরলে সিডিএ একটা বিশাল জায়গা। রাজুকের জনবল 2000, সিডিএর জনবল মাত্র 500। এই 500-র মধ্যেও কিন্তু 200 এখন আমাদের শর্ট, মাত্র 300 লোক নিয়ে আমাদের বর্তমানে কাজ করতেছে। এটাই আমাদের এখন মূল চ্যালেঞ্জ, অর্গানাইজেশনাল ক্যাপাসিটি বিল্ড আপ করা। মানে এই জনবলের বাইরে আপনি যখন দায়িত্ব নিলেন, আসলে কোন কোন জায়গায় সমস্যা আপনার চোখে পড়েছে? আমার জনবল একটা সংকট আপনাকে আমি বললাম, যে সংকট থেকে হয়তো আমরা চেষ্টা করি ইনশাল্লাহ এখন উত্তরণের দিকে যাচ্ছি। এটা ছাড়াও সিডিএ আসলে আমি বলবো একটা ভারাক্রান্ত প্রতিষ্ঠান হয়ে গেছে, জনবল কম। অন্যদিক দিয়ে সিডিএ কিছু মেগা প্রকল্প সিডিএ যেগুলো নিয়েছে, সিডিএ এগুলো খুব সাকসেসফুলি যে এটা শেষ করতে পেরেছে তা নয়, ওই মেগা প্রকল্পে ভারাক্রান্ত। এই প্রকল্পগুলোর জন্য আসলে আরও বিশেষায়িত সংস্থা ছিল এবং ওই প্রকল্পগুলো সিডিএর উপর আসার কারণে সিডিএর যে মূল কাজ, সিডিএর সে মূল কাজ ও মূল সেবা থেকে জনগণ অনেক বঞ্চিত হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করছি সিডিএকে তার মূল ট্র্যাকের উপর তুলে আনা এবং যেসব প্রকল্পের ভারে সিডিএ ভারাক্রান্ত, কিন্তু এই প্রকল্পগুলোকে জনগণের জন্য উপকারীভাবে এগুলোকে শেষ করা, জনগণ খুব দ্রুত আমরা যাতে শেষ করে দিয়ে সিডিএর মূল কাজের দিকে আমরা মনোনিবেশ করতে পারি, সেদিকে আমার মূল লক্ষ্য। আরেকটি বিষয় যে আপনি বললেন মেগা প্রকল্পগুলো নেওয়া, আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে গণপূর্ত উপদেষ্টা চট্টগ্রামে এসেছিলেন এবং সিটিএতে উনি মিটিংও করেছেন, আপনিও সেখানে ছিলেন। উনি নিজেই খুব অসন্তোষ জানিয়েছেন যে অনেকগুলো সিডিএ যে আগে যে গত 15 বছর যে প্রকল্পগুলো নিয়ে গেছে, সবগুলো প্রকল্পেই প্রচুর দুর্নীতি হয়েছে। এই বিষয়ে আসলে আপনার অবজারভেশন কি? আহ, আমি প্রথমে আপনাকে বলেছি যে সারা বাংলাদেশে যে অবস্থা ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে, সিডিএকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নাই বা বিচ্ছিন্ন করে সিডিএ সব কিছু দুর্নীতি মুক্ত এটা বলারও কোনো সুযোগ নাই। সারা দেশের স্ট্রাকচারের মধ্যে এটা আছে। আমি সম্প্রতি আমাদের মন্ত্রণালয় থেকে, আমাদের বর্তমান উপদেষ্টা অত্যন্ত ডাইনামিক মানুষ, উপদেষ্টা সচিব সাহেবও ডাইনামিক সৎ মানুষ, ওনারা একটি কমিটি গঠন করে দিয়েছেন মন্ত্রণালয় থেকে, উচ্চ পর্যায়ের কমিটি, যে সিডিএর বিভিন্ন মেগা প্রকল্পগুলো তারা আবার পর্যালোচনা করে দেখবেন এখানে যদি কোনো ধরনের দুর্নীতি হয় এই দুর্নীতিগুলো বের করার জন্য। তো আমার মনে হয় যেহেতু এতে তদন্তাধীন, আমি খুব মন্তব্য না করি। তবে আমরা এখন খুব সচেতন আছি যাতে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে মানে প্রত্যেকটা বিষয়ে যাতে কোনো দুর্নীতি এখানে অনুপ্রবেশ করতে না পারে, দুর্নীতি মুক্তভাবে যেন আমরা প্রকল্পগুলো দ্রুত শেষ করে দিতে পারি। এবং পুরনো বিষয়গুলো আমরা পর্যালোচনা করে দেখছি যে এখানে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা তুলে আনার জন্য। এই যে মেগা প্রকল্পগুলো নিয়ে যখন কথা হচ্ছে, সেখানে বিশেষ করে দুইটা প্রকল্প নিয়ে বেশ বিতর্ক আছে এই শহরে। একটা হচ্ছে জলাবদ্ধতা প্রকল্প, আর একটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই যে দুইটাকে ঘিরে যে বিতর্কগুলো, এইটা নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাই। আমি প্রথম জলাবদ্ধতা প্রকল্প বলি। আসলে চট্টগ্রামের একটি বড় সমস্যা জলাবদ্ধতা। এই প্রকল্পটি
মূলত 1995 সালে মাস্টার প্ল্যানের আওতায় এটা করার কথা। এর পরবর্তীতে ওয়াসা কিছুটা মাস্টার প্ল্যানটাকে এটা ডেভেলপ করেছে। তারপর সিটি কর্পোরেশনে এটা বাস্তবায়ন করার কথা, কিন্তু সিডিএ যেভাবে হোক এপাকবলি সিডিএর কাছে চলে এসেছে। তো আমি মনে করি যে এইটা সিটি কর্পোরেশন বাস্তবায়ন করলেই এটা ভালো হতো। জানি না কোন প্রেক্ষিতে এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে প্রকল্পটি এসেছে। তবে এখন যারা এটা কাজ করছেন, বিশেষ করে বাংলাদেশ 34 সেনাবাহিনীর 34 ডিভিশন, তারা যথেষ্ট এফিসিয়েন্টলি এটা কাজটি করছেন। সেনাবাহিনীর সহযোগিতায় সিডি এখন কাজটি করছে। এই কাজটির প্রায় 70% যে কাজটুকু আমরা নিয়েছি, 17টি খালের মধ্যে 36টি খাল, তার মধ্যে আমরা প্রায় 70%-এর মতো কাজ সমাপ্ত হয়েছে। সমস্ত কাজটি সম্পাদন হলে জলবদ্ধতার বেশ উন্নতি হবে। তবে সম্পূর্ণ সমাধান হবে বলা যায় না, যে আরও 21টি খালের কাজ করতে হবে, যেটি সম্প্রতি আমি জানিয়েছি সম্মানিত মেয়র মহোদয় ওই 21টি খাল করার জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন। তো এই জলবদ্ধতা প্রকল্পের মূল অংশটি ছিল আসলে অ্যাকুইজিশন, জমি অ্যাকুইজিশন করা, মানে খালগুলি সম্প্রসারণ করার জন্য। এখানে আসলে যথেষ্ট সমস্যা আছে অ্যাকুইজিশনে, যেই কারণে এই প্রকল্পটি অনেক বিলম্বিত হয়ে গেছে। আমরা 2026-এর জুনে আশা করি এই পর্যায়ের কাজ আমরা শেষ করতে পারবো। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আমরা একটু বিরতি থেকে এসে আপনার সঙ্গে কথা বলি। আমরা একটু ছোট্ট একটা বিরতি নেব। ওকে, ধন্যবাদ দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। আমরা এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে কথা বলছিলাম, এটা নিয়ে আসলে র্যাম কোথায় হবে, আদৌ র্যাম কয়টা হবে বা কোন জায়গা হবে, এইসব নিয়ে অনেক দিন ধরে আসলে বিতর্ক হচ্ছিল। আসলে এইটার আসলে সমাধানটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা আসলে 15.2 কিলোমিটার। আবার এটার সাথে আমাদের মুরাদপুর ফ্লাইওভার ওটারও সংযোগ হয়ে গেছে লালখান বাজারে। আচ্ছা, দুটো মিলেই বলা যায় একসাথে প্রায় 19 কিলোমিটারের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের আমরা একটা পূর্ণ স্টাডি করেছি এই গত কয়েক মাস আগে। পূর্ণ স্টাডি করে দেখলাম যেখানে 14টা র্যাম্প ধরা ছিল। নেভির একটা র্যাম্প সহ মোট 15টা র্যাম্প ধরা ছিল, নেভিটা বাদ দিলে 14টা। ওই 14টা র্যাম্পের মধ্যে জনগণও একটা দাবি ছিল কিছু কিছু র্যাম্প বাদ দেওয়ার ব্যাপারে, কারণ দেখা যাচ্ছে চট্টগ্রাম সিটিটা কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে এবং অনেক প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা প্রাথমিক স্টাডি পরে আমাদের এক্সপার্ট দিয়ে আমরা 5টা র্যাম্প বাদ দিয়েছি। 5টা র্যাম্প বাদ দিয়ে আপাতত আমরা 9টা র্যাম্প সম্পন্ন করছি। ওই 5টা র্যাম্পের প্রভিশন থাকবে, এগুলো বাতিল না, এগুলো আপাতত স্থগিত রাখা হচ্ছে। ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন মনে করে তাহলে ওখানে র্যাম্প নির্মাণ করতে পারবে, যদি নগরবাসী মনে করে তারা নির্মাণ করবে। যেমন আগ্রাবাদের 2টো র্যাম্প এবং অ্যাক্সেস রেডের 2টো র্যাম্প, ওই 4টা র্যাম্প, আর একটা হচ্ছে আপনার পোলো গ্রাউন্ডের ওই 5টা র্যাম্প আমরা বাদ দিয়েছি। আর বাকি 9টা র্যাম্প থাকবে, যার মধ্যে জিসি র্যাম্প থাকতেছে। জিসি র্যাম্পটা এটা নিয়ে এখনও অনেকে বিতর্ক আছে, কিন্তু আমরা আবার স্টাডি করে দেখেছি ওই র্যাম্পটা আসলে করতে হবে, নাহলে ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো বেনিফিট আমরা পাবলিক তেমন করে পাবে না। ওই মুরাদপুর থেকে উঠতে হবে, কারণ লালখান বাজার র্যাম্পটা হচ্ছে নামার র্যাম্প, ওটা ডিজাইন করা। এরপরে আপনার র্যাম্প থাকতেছে ডেভারপার র্যাম্প থাকতেছে, নিমতলিতে ওঠানামার র্যাম্প থাকতেছে, ইপিজেডের ওখানে র্যাম্প থাকতেছে, তারপরে সিপিজেডের র্যাম্প থাকতেছে, পতেঙ্গা র্যাম্প থাকতেছে। এবং এই যে নগরবিদরা বলছিলেন যে যেমন টানেল চালু হওয়ার পরে গত 1 বছরেও আসলে সেটা মোটামুটি ভাইয়েবল করা যায়নি। এক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়েও তাদের এক ধরনের আশঙ্কা আছে। যে আমি টানেলের সাথে এটাকে আসলে ফুল মিলাতে চাই না। টানেলের ক্ষেত্রে ওদের কথা ঠিক, ওটা ভাইবেল হয় নাই। এলিভেটেড এক্সপ্রেসও হয়তো যদি আমরা বলি যে এটা করা দরকার ছিল কি দরকার ছিল না, সে বিতর্কে আমি এখন যাচ্ছি না। যেহেতু এটা হয়ে গেছে, ওইটা হয়তো তখন মেট্রো রেলও চিন্তা করতে পারতো, অনেক কিছু করতে পারতো, কিন্তু যেটা হয়ে গেছে এখন এটা হওয়া উচিত ছিল না, আমি ওই বিতর্কে যাচ্ছি না। এখন আমি দেখছি যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটা কতটুকু বেশি আমি চট্টগ্রামবাসীকে ইউটিলিটিটা আমি দিতে পারি, কারণ এটা তো আমরা আর ভেঙে ফেলতে পারবো না। তো ওই অবস্থায় এখন আমরা একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন হচ্ছে, শুধু আপনি কয় টাকা টোল তুলতেছেন ওইটার উপর দিয়ে তো এটা জাজ করা হবে না। আপনার কতটুকু ম্যানডেজ, মানে ম্যান আওয়ার কতটুকু আপনার বাঁচতেছে, আপনার ফুয়েল কতটুকু বাঁচতেছে, কানেক্টিভিটি কতটুকু বাড়লো, ওটাকে আপনার কনসিডারেশনে আনতে হবে। যেমন আমরা অনেক সময় শহর থেকে একটা গ্রামের রাস্তা দেখা যাচ্ছে আপনি এখানে কয়েকশো কোটি টাকা দিয়ে করছেন, হয়তো কোনো টোলও তুলতেছেন না, কিন্তু আপনাকে রাস্তা করা বা বিদ্যুৎ দেওয়া মানে ওটা একটা আপনি উন্নয়ন করে দিলেন, যে ইনটেনজিবল যে বেনিফিট থাকবে সেটাকে আমাদের কনসিডারেশন আনতে হবে।
এখন ওগুলো চিন্তা করে যতটুকু সম্ভব আমরা পিছনের ভুলগুলা শুদ্ধ করতে পারবো না। যা ভুল হয়ে গেছে সেই অবস্থার মধ্যে আমি যতটুকু পারি এটা কারেকশন করে জনগণের জন্য এই সুবিধাটাকে আরও বেশি উপযোগী করতে পারি, আমরা সেই দিকে আমরা নজর দিয়েছি। আরেকটা হচ্ছে এই যে আবাসন, সিডিএর বিরুদ্ধে একটা দীর্ঘদিনের একটা অভিযোগ হচ্ছে যে আবাসন প্রকল্প করে কিন্তু সেই প্রকল্পগুলো আসলে চালু করা যায় না, যেমন কর্ণফুলী আবাসিক কিংবা অনন্য আবাসিক, সেখানে আসলে এখনো ভবন গড়ে ওঠে নাই। এই অবস্থায় আসলে আবাসন নিয়ে কি ভাবছে সিডিএ? আমি আবাসন আমি প্রথমেই বলি, আমি নতুন প্রকল্প নিয়ে আমরা চিন্তাভাবনা করছি ঠিকই, কিন্তু নতুন প্রকল্প থেকে পুরনো প্রকল্পগুলো শেষ করা দ্রুত, এবং পুরনো যে আবাসন প্রকল্পগুলো এফেক্টিভ হয় নাই সেগুলোকে কীভাবে এফেক্টিভ করা যায় আমরা সেদিকে নজর দিয়েছি। আমি ইতিমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা আবাসন প্রকল্পগুলো ভিজিট করেছি আমরা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে, এবং তাদের সমিতিগুলোর সাথে আমি বসেছি, কয়েকবার বসেছি, দেখেছি বিভিন্ন জায়গায় খেলার মাঠ নাই। যেমন আমি কল্পলোক আবাসিক বলি, তাদের খেলার মাঠ নাই, তাদের একটা স্কুল করার কথা, এটা স্কুল ঠিকমতো হয় না, এটা একটা বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে একটা আবাসিক এলাকার মধ্যে। এরপরে দেখা যাচ্ছে যে মসজিদটা সঠিকভাবে হয় নাই, রাস্তাগুলো সঠিকভাবে নাই। তাহলে ওনাদের সাথে আমরা বসেছি যাতে ওই সুবিধাগুলো আমরা এখন দিতে পারি, কারণ সিডিএর লক্ষ্য তো ছিল একটি উন্নত আবাসন সুবিধা গড়ে তোলার। ওইটাও যদি আবার দেখা যায় যে ওখানে মাঠ নাই, স্কুল নাই, মসজিদ নাই, মানুষ সুযোগ সুবিধা নাই, অপরিকল্পিত একটা আবাসন এলাকা, তাহলে তো সেটা করে আমাদের লাভ নেই। তো ওই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি যাতে এগুলো করা যায় ধীরে ধীরে। আমরা কিছুদিন আগে আমি সিলিমপুর আবাসিক এলাকা তো গেলাম, ওখানে রাস্তাঘাটগুলোতে আবার ঠিক করে দেওয়া যায় সেটার আমরা উদ্যোগ নিচ্ছি। কর্ণফুলী আবাসিক এলাকা আপনি যেটা বললেন, কর্ণফুলীর ওই পারে যে আবাসিক এলাকা সেখানে পানির সমস্যা আছে, এই ওয়াসাও কিন্তু সেখানে পানি দিচ্ছে না, যেহেতু ভান্ডারচুরি ওখানে একটা প্রকল্প হচ্ছে, তারা 10 কোটি টাকা চায় ওখানে পানি দেওয়ার জন্য। সেটা নিয়ে আমি ওয়াসার এমডি সাহেবের সাথে কয়েকবার আমরা আলাপ করেছি। তো আলাপ করে আমরা উদ্যোগ নিয়েছি তাদের সাথে বসে যদি আমাদের কিছু খরচও হয় বা তারা আমাদেরকে কিছু কনসিডার করে, সেটা দিয়ে তাদের পানির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, যাতে আবাসিক এলাকাটা আবার সুন্দর করে গড়ে ওঠে। অনন্যার ব্যাপারে আমি গত বোধহয় 2 দিন আগে একবার বসলাম অনন্যা ওদের কমিটির সাথে, যাতে অন্যান্য আবাসিক এলাকাটাকে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা যতটুকু পারি ওটা পূরণ করে। আসলে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর করা খুবই কঠিন, কারণ প্রকল্পের টাকাগুলো চলে গিয়েছে। তারপর আমরা চেষ্টা করছি এগুলোকে একটু ভাইব্রেন্ট করা, যাতে আবাসিক এলাকাগুলো সুন্দর করে গড়ে ওঠে। আমি নতুন আবাসিক এলাকা নেওয়ার আগে পূরণগুলোকে এফেক্টিভ করতে চাই, সেটাতে আমরা জোর দিচ্ছি এখন বেশি করে। নিশ্চয়ই আমরা আরো একটা বিরতি নিয়ে আসি, আরো আলোচনা করবো আপনার সাথে। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। সিডিএর বিরুদ্ধে আরেকটা সবচেয়ে বড় অভিযোগ, সেটা হচ্ছে এটা দীর্ঘদিন ধরে চলে এসেছে, সেটা হচ্ছে সিডিএ বিভিন্ন ভবন নির্মাণের জন্য অনুমোদন দেয় বা নকশা অনুমোদন দেয়, কিন্তু সেটার তদারকি করে না। এইটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই, বা কেন এটা হয় না? এটা এই অভিযোগের একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, এটা সত্যতা আছে। আমি আপনাকে প্রথমেই বলেছি আমাদের কিছু ম্যান পাওয়ারের স্বল্পতা আছে। তো রিসেন্টলি আমি যোগদান করার পর আমরা একটা উদ্যোগ নেওয়ার পরে আমাদের উদ্যোগের ফলে এবং বর্তমান যে ডাইনামিক প্রশাসন যারা সংস্কার চান তাদের সহায়তার ফলে সিডিএ লোকবল নিয়োগ করার ক্ষমতা পুনরায় ফিরে পেয়েছে। সিডিএ নিজে লোকবল নিয়োগ করতে পারবে। তো আমরা প্রায় 200 জনের মতো লোক নিয়োগ করতে পারবো। গত 15 বছরে আসলে যত রিটায়ারমেন্টে গেছে এখানে কোনো লোক নিয়োগ হয় নাই। তো আমরা 200 জনের মতো লোক যদি নিয়োগ করতে পারি, মানে প্রাথমিক পর্যায়ে আমরা সুপারভাইজারগুলো নিয়োগ দেবো 11 জন, যাতে এখন সুপারভাইজার নিয়োগ দিলে আমরা এই সুপারভিশনটা আরও বাড়াতে পারবো আমরা আশা করি। আর তার পাশাপাশি আমাদের যেটা শুধু লোক বলের সংকট বললে হবে না, আমাদের মানুষজনের মনোভাব অ্যাটিটিউড সেটাও চেঞ্জ করতে হবে। আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি এবং আমাদের তদারকিও আমরা আরেকটু জোরদার করছি। তবে যেটা বলা হয় দীর্ঘদিনের যেই সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমরা একটু সময় লাগবে। তবে আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো, আমাদের তদারকি আমরা বাড়াতে পারবো। তবে প্রাথমিক পর্যায়ে যেমন আমরা একটা ব্যবস্থা নিয়েছি যাতে ভায়োলেশনটা কম হয়, 11 তলা বা তার ঊর্ধ্ব ভবনগুলো আমরা 2 স্টেজে অনুমোদন দিচ্ছি এখন। যে প্রথম স্টেজ হচ্ছে প্লিন্থ লেভেল পর্যন্ত করবে। এটা অ্যাকচুয়ালি নিয়মই ছিল, কিন্তু নিয়মটা অনুসৃত হয় নাই। যে প্লিন্থ লেভেলটা সুপারভিশন করার পরে তারপরে বাকিটার অনুমোদন পাবে। এটা তো অনেকটা নিশ্চিত হবে যে টল বিল্ডিংগুলো অন্তত যে একটা নিয়মের মধ্যে আসবে। আর বাকিগুলোতে এখন আমরা যে বিল্ডিংগুলো পুরনো হয়ে গেছে সেগুলো হয়তো আর ওভাবে চট করে রেকটিফাই করতে পারছি না। আমরা নতুন যে বিল্ডিংগুলো কনস্ট্রাকশন হচ্ছে, আমাদের ম্যাজিস্ট্রেট আছেন
যিনি আছেন, আরও একজন ম্যাজিস্ট্রেট দরকার, এটা আমরা চেয়েছি। তো ওনাকে দিয়ে আমরা অন্তত সপ্তাহে, যেটা আমরা ঠিক করেছি, সপ্তাহে 2 বার, সপ্তাহে 2 দিন অন্তত ওনারা মোবাইল কোর্টে যাবেন, যাতে আমরা আরেকটু চেকের মধ্যে আনতে পারি। তো এটা আমরা চেষ্টা করব যাতে এটা আরও একটু উন্নত করা যায়। সুপারভিশনটা না বাড়ালে আপনার অপরিকল্পিত ভবনে চট্টগ্রাম ভরে যাবে, সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। ধন্যবাদ। আপনি শুরুতে বলছিলেন যে আপাতত আপনাদের লক্ষ্য হচ্ছে যে মেগা প্রকল্প যেগুলো বা বড় চলমান প্রকল্পগুলো মোটামুটি একটু শেষ করা। এর বাইরে কি আসলে নতুন কোনো মানে পরিকল্পনা কি আপনার আছে যে মানে আমি আপাতত এই নতুন এই কাজগুলো করতে চাই? নতুন কিছু কিছু কাজ আমরা যেমন করছি, যে এখানে আগ্রাবাদ পাঠানতলির এদিকে একটা রাস্তা, এটা কিছুদিনের মধ্যে শুরু করব। 40 ফিট রাস্তা, পাঠানতলি থেকে কমার্স কলেজের ওদিকে রাস্তা। এরপরে বড় প্রকল্পের মধ্যে আমরা কোরিয়ানদের সাথে বসেছি আমি কয়েকদিন আগে, তাদের ডোনার এজেন্সির সাথে ফতেহাবাদে একটা আমরা উন্নত আবাসিক এলাকা গড়ে তুলতে যাচ্ছি। কারণ চট্টগ্রাম শহরকে আরও উত্তর দিকে ছড়িয়ে দিতে হবে, অথবা নদীর ওই পারে ছড়িয়ে দিতে হবে। সব বর্তমান মিউনিসিপ্যাল এই এলাকা কেন্দ্রিক হলে হবে না, ওখানে একটা টাউনশিপ গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এবং ওখান থেকে আপনার বলা যায় যে ফতেহাবাদ থেকে একটা রাস্তা আমরা চাচ্ছি একদম মিরসরাই ইকোনমিক জোন পর্যন্ত একটা রাস্তা করা যায় কিনা। তারপর নতুন রাস্তা আপনার যেটা খুলশি থেকে আপনার অনন্যা, খুলশি থেকে অনন্যা নয়, আপনার ইয়ে পর্যন্ত ওমেন কলেজ যেটা আছে, যেটা লুপ রুট বর্তমানে বাইজি বোস্তামি, ওটুক পর্যন্ত একটা রাস্তার প্রস্তাবনা আছে, যেটা স্থগিত হয়ে গেছিলো। এটা আবার আমরা শুরু করার চিন্তা করতেছি, এটা একনাকে পাঠানোর। এটাকে নর্থ সাউথ রোড 1 বলা হয়। আর নর্থ সাউথ রোড 2 যেটা আপনার শাহ আমানত ব্রিজ থেকে শুরু করে অন্যান্য আবাসিক এলাকা পর্যন্ত, কোয়েশ পর্যন্ত, ওখানে একটা সড়কের পরিকল্পনা নেওয়া আছে। আর আবাসিক এলাকার মধ্যে আপনি ফতেহাবাদ টাউনশিপ ছাড়াও আনোয়ারাতে আমরা কিছু চিন্তাভাবনা আছে, যে টানেলের ওই পারে আপনার নতুন আবাসিক এলাকা করা। তারপর পতেঙ্গাতে যেটা রিং রোড, এই রিং রোডের পাশে নতুন আবাসিক এলাকা করা। এরপরে বাইজিদ বুস্তামের এখানে আমরা একটা নতুন আবাসিক এলাকা, যেটা নতুন লুপ রোড, তার পাশে করার, এগুলো পরিকল্পনা আমাদের ডিপিপি রেডি আছে। এগুলো হয়তো আমরা ইনশাআল্লাহ অতি ভবিষ্যতে আমরা বাস্তবায়ন করতে পারবো। ছোট্ট করে একদম সবশেষ যদি জানতে চাই যে সিডি এর সাথে বিভিন্ন সংস্থার সমন্বয়ের একটা কথা বারবারই ওঠে, এটা নিয়ে কি চিন্তা আছে? আমার মনে হয় এটা একটা বৈপ্লবিক, যদি আপনি বলেন যে সিডি এর এই 3 মাস 3.5 মাস আমরা সবাই মিলে যে কাজটা করতে পেরেছি, এবং বর্তমান মেয়র সাহেব সহ, এবং বর্তমানে যিনি ডিসি আছেন উনিও যথেষ্ট ডাইনামিক, আমরা যেটা করতে পেরেছি এই জায়গাতে একটা বৈপ্লবিক পরিবর্তন করতে পেরেছি বলবো আমরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা 3টি প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, মেয়র সাহেবের নেতৃত্বে, এবং আমরা সিডিএ সহ আমরা একত্রিতভাবে পতেঙ্গা আমরা ভিজিট করেছি। পতেঙ্গাতে আমরা একটা সুন্দর বিনোদন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করতেছি সিডিএর প্রকল্পের আওতায়। সিটি কর্পোরেশন এবং এর সহযোগিতায়, জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এটার কাজ শুরু করব। আশা করি আগামী 25 তারিখ মেয়র সাহেব এটা উদ্বোধন করবেন প্রকল্পের কাজের। এইভাবে আমরা জলাবদ্ধতা এবং বিভিন্ন কাজেও আমরা সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করছি। এখানে আসলে ইনস্টিটিউশনাল যে একটা আমি কি বলবো, ইনস্টিটিউশনাল যে নিজেকে আলাদা ভাবা, যে আমার প্রতিষ্ঠান আলাদা, ওই বা একটা ভ্যানিটি সোজা বাংলায় বড় ভাবা, বড় ভাবা, ওই ভাব থেকে আমরা বেরিয়ে এসেছি। নিশ্চয়ই আমরাও আশা বেরিয়ে করি এসেছি। আমরা মনে করছি আমরা সমন্বিতভাবে কাজ করব চট্টগ্রামের জন্য। আমি একজন সরকারি কর্মকর্তা, এখন আগেও সরকারি কর্মকর্তা ছিলাম। আমার বিশেষ করে সিডিআর আমাদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই, আমরা সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছি। কাজেই অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে কাজ করতে আমাদের কোনো অসুবিধা নাই। নিশ্চয়ই আমরাও চাই যে সমন্বিতভাবে কাজ করতে। আমাদের আসলে মানে সময় থাকলে হয়তো আরো ইন্টিগ্রেটেড আমরা একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মের মতো করতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। নিশ্চয়ই দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।